হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে থেকে তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের ক্লাস কিন্তু শুরু করতে চলেছি। আমি তোমাদের থার্ড সেমিস্টারের মেজর ইংলিশের পেপার দুটো তোমাদের আগেই ডিসকাস করে দিয়েছি। আগের ক্লাসগুলো তোমরা দেখে নিও। তোমাদের এবার পেপার রয়েছে দুটো, একটা হচ্ছে পেপার 5 আর পেপার 6। দুটোই কিন্তু আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। তো আজকে থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তো আজকে ফার্স্ট ক্লাস তোমাদের আমি নেব পেপার 5 থেকে। ফার্স্ট টপিক যেটা হচ্ছে রেনেসাঁস। ঠিক আছে, রেনেসাঁস এবং এর ইম্প্যাক্ট ইংলিশ লিটারেচারে, এর যে ইম্প্যাক্টটা রয়েছে সেটা নেক্সট ক্লাস আলোচনা করব। আজকে আমি তোমাদের ইংল্যান্ডের রেনেসাঁস সম্পর্কে একটু ডিটেলসে বলতে চাই। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, the Renaissance was a cultural movement in Europe that began around the 14th century and reached England in the 16th century. ঠিক আছে, দেখো এটা কিন্তু শুরু হয়েছিল 14th সেঞ্চুরি নাগাদ রেনেসাঁসটা, এবং এটা ইংল্যান্ডে মানে ইউরোপে, গোটা ইউরোপ জুড়ে, ইউরোপ কন্টিনেন্টে কিন্তু 14th সেঞ্চুরিতেই এই মুভমেন্টটা শুরু হয়ে যায়। রেনেসাঁস ইজ আ কালচারাল মুভমেন্ট যেটা 14th সেঞ্চুরিতে কিন্তু ইউরোপে শুরু হয়ে যায়, বাট ইংল্যান্ডে কিন্তু এটা পৌঁছায় 16th সেঞ্চুরি নাগাদ। ঠিক আছে, it inspired new ideas in art, science and literature. তো এই রেনেসাঁসের যে এফেক্টটা সেটা কিন্তু অনেক কিছুর ওপরেই পড়েছিল, অনেক কিছুর ওপরে ইম্প্যাক্টটা ছিল, যেরকম আর্টের ওপরে ছিল, সায়েন্সের ওপরে ছিল এবং লিটারেচারের ওপরে তো অবশ্যই ছিল। ঠিক আছে, এখানে মানে এই যে রেনেসাঁস বা এই যে মুভমেন্টটা, এই কালচারাল মুভমেন্টটা, এটা মানুষদেরকে নতুন কিছু আইডিয়া মাথায় আনতে বা নতুনভাবে ভাবতে কিন্তু সাহায্য করেছিল, ইন্সপায়ার করেছিল। ইন ইংলিশ লিটারেচার দ্য রেনেসাঁস মার্কড the shift from religious themes to human centered topics. এইবার সবকিছু বাদ দিয়ে, মানে আর্ট সায়েন্স সবকিছু বাদ দিয়ে যদি আমরা লিটারেচারের উপরে দেখি, ইংলিশ লিটারেচারে এই যে রেনেসাঁসটা, এর একটা কিন্তু বেশ বড় একটা এফেক্ট পড়েছিল। কিরকম? ইংলিশ লিটারেচারে মানে রাইটিংগুলো যেটা রিলিজিয়াস থিমের উপর লেখা হতো, সেখান থেকে কিন্তু পুরোপুরি শিফট করে যায় হিউম্যান সেন্টার্ড টপিকে। ঠিক আছে, মানে যেখানে মানুষ সংক্রান্ত বা মানুষের জীবন নিয়ে, মানুষের স্ট্রাগল, মানুষের সমস্যা, মানুষের সাফারিং, মানুষের ইমোশন, ইমাজিনেশন, ফিলিংস, থটস, এই সব কিছুর ওপরে কিন্তু শিফট হয়ে যায়। যেটা আগে রিলিজিয়াস থিমের ওপরে বেস করে বা ফোকাস করে যেখানে রাইটাররা লিখতো, এই রেনেসাঁসের পরে কিন্তু পুরো বিষয়টা হচ্ছে মানে হিউম্যান বিং এর ওপরে কিন্তু শিফট হয়ে যায়। Writers began exploring love, beauty, nature and human emotion. যেটা আগে যেখানে হচ্ছে ধর্ম নিয়ে বা এইসব ধার্মিক জিনিস নিয়ে যেখানে আলোচনা করা হতো, সেখানে কিন্তু এই সময় রাইটাররা মানুষের জীবনের যে মানে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেরকম দেখো লাভ রয়েছে, বিউটি রয়েছে, এছাড়াও নেচার এবং হিউম্যান ইমোশন, এই সমস্ত কিছুর ওপরে কিন্তু বেশি করে ফোকাস করতে শুরু করে। ফেমাস প্লে রাইটস লাইক উইলিয়াম শেক্সপিয়ার, এই সময় উইলিয়াম শেক্সপিয়ারের আমরা আর কি তার লেখা আমরা দেখতে পাই। ক্রিস্টোফার মার্লো ফ্লারিশড ডিউরিং দিস টাইম। উইলিয়াম শেক্সপিয়ার, তারপর ক্রিস্টোফার মার্লো, এরা কিন্তু এই সময় খুব বেশি মানে এদের লেখা খুব বেশি কিন্তু পপুলারিটি পায়, কেননা ওরা বিশেষ করে এই থিমগুলোকে ফলো করতো, নেচার, হিউম্যান ইমোশন, হিউম্যান থটস, লাভ, বিউটি। ঠিক আছে, Shakespeare wrote plays and poems that showed deep understanding of human nature and used rich language. তো প্রথমে শেক্সপিয়ারের কথায় যাই। শেক্সপিয়ার এই সময়কার মানে এই রেনেসাঁস পিরিয়ডের পরবর্তীকালের একজন বিখ্যাত কিন্তু রাইটার। তার লেখার মধ্যে কিন্তু আমরা হিউম্যান নেচার সম্পর্কে জানতে পারি, যে হিউম্যান নেচার সম্পর্কে তার যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা মানুষের মানে মানুষের যে প্রবৃত্তি বা মানুষের প্রকৃতি নিয়ে শেক্সপিয়ার যা যা লিখে গেছে, সেখান থেকে কিন্তু হিউম্যান নেচার সম্পর্কে একটা ক্রিটিক্যাল একটা আমরা অ্যানালাইসিস পাই তার লেখার মাধ্যমে। এছাড়াও শেক্সপিয়ার কিন্তু ভীষণ রিচ ল্যাঙ্গুয়েজ ইউজ করতো তার লেখার মধ্যে। ঠিক আছে, পোয়েট্রি অলসো ডেভেলপড উইথ পোয়েটস লাইক এডমন্ড স্পেন্সার রাইটিং অ্যাবাউট বোথ রিয়েল অ্যান্ড মিথিক্যাল সাবজেক্ট। ঠিক আছে, তো দেখো শেক্সপিয়ার, তারপর হচ্ছে ক্রিস্টোফার মার্লো, এরা তো বেসিক্যালি মানে হচ্ছে প্লে রাইট এরা ছিলেন, আর তারা হচ্ছে
ড্রামা লিখতেন বিশেষ করে, কিন্তু ড্রামার পাশাপাশি কিন্তু পোয়েট্রিও এই সময় ভীষণ পরিমাণে ডেভেলপড হয়। যেরকম এখানে এডমান্ড স্পেন্সার আছে, ইনি একজন এই সময়কার বিখ্যাত পোয়েট। তার লেখার মধ্যে রিয়ালিটির পাশাপাশি কিন্তু আমরা মাইথোলজিক্যাল এলিমেন্টসও দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আর এই সময় কি কি চেঞ্জেস আমরা দেখতে পাই। প্রিন্টিং প্রেস, রেনেসাঁসের টাইমে প্রিন্টিং প্রেস কিন্তু খুব বেশি মানে কি বলবো, এই সময় এর একটা প্রচলন শুরু হয়। দ্য প্রিন্টিং প্রেস হেল্প স্প্রিড বুকস অ্যান্ড নলেজ কুইকলি। এবার যখন প্রিন্টিং প্রেস তৈরি হয়নি তখন লিমিটেড মানুষের কাছেই কিন্তু বইয়ের যোগান থাকতো। এবার যখন প্রিন্টিং প্রেস বা ছাপাখানা যখন তৈরি হলো তখন কিন্তু মানে অর্ডিনারি মানুষরাও হচ্ছে বই কিনে পড়া শুরু করে। বলতে পারো যে মানুষের কাছে কিন্তু বই চটজলদি পৌঁছতে শুরু করে। পিপল বিকেম কিউরিয়াস অ্যান্ড ওপেন টু লার্নিং, ঠিক আছে। প্রিন্টিং প্রেস শুরু হওয়ার আগে বই শুধুমাত্র হাতে গোনা কয়জন মানুষ পড়তে পারতো, কিন্তু মানে পৌঁছতে পারতো হাতে গোনা কয়জন মানুষের কাছে। কিন্তু প্রিন্টিং প্রেস তৈরি হওয়ার পরে কিন্তু মানে সমস্ত ধরনের মানুষের কাছেই বইয়ের যোগান চলে আসে, তারা বই হাতে পায় এবং তারা এই যে মানে লিটারেচারের প্রতি তাদের মধ্যে একটা কিউরিয়াসিটি দেখা যায় এবং তারা কিন্তু মানে পড়তে এবং শেখার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে। অ্যাজ আ রেজাল্ট লিটারেচার বিকেম মোর ক্রিয়েটিভ, ইমাজিনেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ। এবং এইসবের জন্য কিন্তু লিটারেচার এই সময় পপুলারিটির পাশাপাশি কিন্তু আরও অনেক বেশি ক্রিয়েটিভ, আরও অনেক বেশি ইমাজিনেটিভ এবং এক্সপ্রেসিভ হয়ে ওঠে, ঠিক আছে। দ্য ইংলিশ রেনেসাঁস ওয়াজ আ গোল্ডেন এজ অফ লিটারেচার ওয়ার রাইটার্স সেলিব্রেটেড লাইফ, হিউম্যান পাওয়ার অ্যান্ড দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম। রেনেসাঁস পিরিয়ডের আগে যেখানে মানুষ বা রাইটার শুধুমাত্র রিলিজিয়াস টপিকের উপর লিখতো, সেখানে আফটার রেনেসাঁস কিন্তু মানুষের ফোকাসটা পুরোপুরি হিউম্যান সেন্টার্ড হয়ে যায়। এই সময় রাইটাররা কিন্তু মানে মানুষের লাইফ নিয়ে, হিউম্যান লাইফ বলো, হিউম্যান পাওয়ার, ঠিক আছে, হিউম্যান ফিলিংস অ্যান্ড বিউটি অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম এবং মানুষের আশেপাশের যে জগৎ এই সমস্ত কিছুর ওপরে কিন্তু বেশি করে ফোকাস করতে শুরু করে, ঠিক আছে। তো বলতে পারো ওভারঅল বলতে গেলে কিন্তু ওই রেনেসাঁস পিরিয়ডটা ভীষণ একটা বলতে পারো যে মানে একটা এটা এখানে পুরোপুরি সাহিত্যের একটা চেঞ্জ চলে আসে। আগে যেসব বিষয়ের ওপর লেখা হতো সেগুলোর থেকে মানে আফটার রেনেসাঁস কি হয়, মানে লেখকদের মাথায় আরো অনেক রকম ভাবে নিউ নিউ আইডিয়া চলে আসে। প্রিন্টিং প্রেস এই সময় শুরু হয় বলে বই আরো অনেকে পড়তে মানে পড়ার সুযোগ পায়। প্রিন্টিং প্রেস তৈরি হওয়ার আগে কিন্তু শুধুমাত্র কম সংখ্যক মানুষের হাতেই বই যেত, কিন্তু প্রিন্টিং প্রেস তৈরি হওয়ার পরে কি হলো যে মানুষ আরো বেশি বেশি করে বই পড়তে শুরু করলো, তাদের সাহিত্যের প্রতি একটা ঝোঁক চলে আসলো এবং রাইটাররাও কিন্তু নিউ নিউ জিনিস এক্সপ্লোর করতে শুরু করলো যেগুলো কিন্তু হিউম্যান সেন্টার ছিল, ঠিক আছে। তো একদম বলতে পারো যে রিলিজিয়াস থিম থেকে পুরোপুরি হিউম্যান সেন্টার থিমের যে এই যে শিফটটা, এটা কিন্তু খুব বড়সড় একটা চেঞ্জ ছিল লিটারেচারের ওপরে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা রেনেসাঁস পিরিয়ডে দেখতে পাই। এর পরের দিনের ক্লাসে আমি তোমাদের রেনেসাঁসের যে ইম্প্যাক্টটা ছিল অন ইংলিশ লিটারেচার এর ওপরে ক্লাসটা নেব, ঠিক আছে। চলো ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া নাম্বার দেখো দেওয়া আছে, এই নাম্বার দুটোর মধ্যে একটা নাম্বারে আমাদের সঙ্গে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এই নাম্বার দুটো আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বার। এছাড়া যারা তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো থার্ড সেমিস্টারে, তোমাদের দেখো কোর্স ফি দেওয়া আছে এখানে। মেজর কোর্সের জন্য তোমাদের কিন্তু পে করতে হবে 1199 টাকা এবং যারা মাইনর কোর্সের জন্য পড়বে তাদেরকে পে করতে হবে অনলি 699 টাকা। এছাড়াও তোমাদের সিনিয়র যারা রয়েছে বা তোমাদের যারা জুনিয়র রয়েছে তাদেরকেও তোমরা কিন্তু রেফার করতে পারো, তাদের কোর্স ফিও এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং তোমাদের ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে। আজকে থেকে তোমাদের ইউটিউবে আমি ভিডিও দেওয়া শুরু করলাম, নেক্সট দিন থেকে তোমাদের কিন্তু আমি অনলাইন ক্লাস নেওয়া শুরু করব। যারা অলরেডি আমাদের পেইড ব্যাচে আছো তো তাদের উদ্দেশ্যেও বলছি, এবং যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তাদের উদ্দেশ্যেও বলছি, তোমাদের ক্লাস কিন্তু এর মধ্যে শুরু হতে চলেছে, ঠিক আছে। চলো তো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।